বাড়ছে দূষণের মাত্রা, স্বস্তির হাতির ঝিল এখন হুমকি, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয় ও দর্শনার্থীদের। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদীয় সভায় বসেছে বিরোধী দলও, আলোচনায় ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়। নড়াইলের পাম্পে ডিজেল সংকটে বিপাকে কৃষকেরা, উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, জাতিসংঘের সতর্কতা, বেশি প্রভাব পড়বে এশিয়ায়। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ, বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু, জয় পেতে মরিয়া দুই দলই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতির ঝিল একসময় নগরবাসীর স্বস্তির ঠিকানা হিসেবে পরিচিত ছিল। পানি আর সবুজের মেলবন্ধনে গড়ে ওঠা এই জলাশয়ে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণের মাত্রা, পানিতে ভাসছে বর্জ্য, মৃত মাছ, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে স্বস্তির সেই জায়গায় এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। খুবই নোংরা, বিচ্ছি একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়। হাতির ঝিল, পানি আর সবুজের মেলবন্ধনে রাজধানীর ব্যস্ত জীবনে একটু স্বস্তির জায়গা। শহরের কোলাহল থেকে দূরে নির্মল বাতাসে হাঁটতে, পরিবার নিয়ে সময় কাটাতে কিংবা সন্ধ্যার ঝলমলে আলোয় নগরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। কিন্তু নগরবাসীর স্বস্তির এই ঠিকানায় ধীরে ধীরে হয়ে উঠছে অস্বস্তির কারণ। এই জলাশয়ের পানিতে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। জেলে ভাসমান মৃত মাছ, পানির উপরের বর্জ্যের পুরস্তর সবকিছু স্পষ্ট জানান দেয় জলাশয়টির ক্রমাবনতির চিত্র। একসময়ে নগরবাসীর স্বস্তির ঠিকানা এখন দূষণের দাপটে হয়ে উঠেছে ক্রমেই অসহনীয়। দুর্গন্ধ এতটাই বেড়েছে যে একটু সুবাতাস উপভোগ করার সুযোগ নেই, হাঁটতে হয় নাক চেপে। এখন বেশিরভাগ সময় আসি না আসার কারণটা হচ্ছে এখানকার লেকের পানিগুলো খুবই দূষিত পানি, মানে নোংরা। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়, খুবই নোংরা পানি এখানে। আশেপাশে কোম্পানিতে আমরা জব করি, এর জন্য আমাদের যেদিন অফ ডে থাকে আমরা প্রায় এখানে করতে আসি। কিন্তু আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি খুবই নোংরা, যার জন্য বিচ্ছি একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি। আর যদিও আমরা যদি আসলেও আবার আমাদের তাড়াতাড়ি চলে যাইতে হয়। আবার অনেকে দেখা যাইতেছে এইসব সমস্যার কারণে অনেকেই ঘুরতে আসেন। এটা একটা ভালো একটা জায়গা, যেহেতু শহরের ভিতর কোনো ঘোরার জায়গা সহজে থাকে না, সরকার এটা ভালোই একটা করছে। কিন্তু পরিবেশ যদি ভালো না হয় তাহলে এখানে আসাটা ব্যর্থ। পরিবেশের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। 302 একর আয়তনের হাতির ঝিল এফডিসি থেকে গুলশান পর্যন্ত সংযুক্ত। এই জলাশয়ের পানি দুর্গন্ধমুক্ত রাখতে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও সাধারণ মানুষের অভিযোগ, দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে সেটি দৃশ্যমান নয়। পানিতে বিভিন্ন ধরনের এই ময়লা আবর্জনা আছে, এগুলো যদি পরিষ্কার না করে বিভিন্ন মশা কীটপতঙ্গ সৃষ্টি হতে পারে, যার মাধ্যমে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আমরা চাচ্ছি যে এখানে যাতে এই পানিটা যে দূষিত, এইটা যাতে নিষ্কাশন করে ভালো একটা ব্যবস্থা করে, যাতে এমন একটা পরিবেশ সিটি কর্পোরেশন উপহার দেয়, যাতে এই আশেপাশে যে মানুষজন আছে বা যারা দর্শনার্থী যারা ঘুরতে আসে, তারা যেন একটা সুন্দর একটা মুহূর্ত এখানে উপভোগ করতে পারে। পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হবে হাতির ঝিল। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হচ্ছে এই বৈঠক। বুধবার জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি স্পিকার
ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করবেন সংসদ নেতা। এই নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। এদিকে জাতীয় সংসদে বিরোধী দলের সভাকক্ষের সভায় বসেছে বিরোধী দলও। বিষয়টি নিশ্চিত করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চলমান সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা ১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামুনুল হকের আইনজীবী এই আবেদন করেন। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন একক বেঞ্চে আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে 25 জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করছেন। রাজধানীর মিরপুর 10 থেকে মিরপুর 1 ফুটপাত থেকে শুরু করে প্রধান সড়কের বড় অংশই এখন অবৈধ হকারদের দখলে। এতে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। রমজান মাস এলেই পথচারীদের দুর্ভোগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রাকিব। 7টার পরে আইসেন তো হাঁটতেই পারবেন না, দোকানের যে ওই পারে তো আরো বেশি থাকে, আর 10 নম্বর গোলচক করে গেলে তো কাম সারছে। এটি মিরপুর 1 মুক্ত বাংলা মার্কেটের সামনের চিত্র। যতদূর চোখ যায় শুধু ভাসমান দোকানের সারি। মার্কেটের সামনে ফুটপাত থেকে প্রধান সড়কের প্রায় 4 ভাগের 3 ভাগই এখন হকারদের দখলে। ফলে পথচারীদের হাঁটার জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কে নামছেন, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত দিয়ে যে অবস্থা, মানুষের বিকালবেলা যাওয়ার ভয়াবহ অবস্থা। এখন তো চলে যাচ্ছে, বিকালে চলে যায়ই না। তো সঙ্গত কারণেই বেশিরভাগ মানুষ এই রাস্তায় এরাই চলে। আর আরেকটা বিষয় হলো, এই রাস্তা বন্ধ থাকার কারণে এই বিকালবেলা মানুষ হাঁটে রাস্তা ওই বাসের কিনার দিয়া। বাসের কিনার ধার থেকে অনেক মানুষ রাস্তার বাসের সাথে ধাক্কা খায়, রিক্সার সাথে ধাক্কা খায়। জ্যাম, অনেক জ্যাম, ধাক্কা ধাক্কি। আরো ফুটপাতটা বেশি বড় হলে ভালো হয়। যারা এই যে বাচ্চা নিয়ে আসেন, মহিলা মানুষ, খুবই ঝামেলা। মানে ধরেন এত কম ছোট রাস্তায় হাঁটা চলা খুবই সমস্যা। মিরপুর 1-এর মতো একই চিত্র মিরপুর 10 গোল চত্বর এলাকাতেও। ব্যস্ত এই সড়কের কোন অংশ ফুটপাত আর কোনটি সড়ক তা বোঝা কঠিন। দখলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আমাদের এখানে ফুটপাতের বেশি সমস্যা করে এখানে যে আইডিয়ালের এখানে যে হোপ মার্কেটটা আছে, এখানে মনে করেন ঈদের মৌসুম, এখানে অনেক মানে ক্রেতারা হয়, বিশেষ করে ইফতারের পরটাতে এখানে প্রচুর পরিমাণে হকার বসে যায়। তারপর আবার হচ্ছে আমাদের তদারকিও আছে, আমাদের সিনিয়র সাথে তদারকি আছে। আমাদের সিনিয়র স্যাররা স্পটে থাকে, দেখে আসলে যতটুকু সাধ্যে কোলায় ততটুকু আমরা সবাই মিলে চেষ্টা করি। অন্যদিকে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে তারা ফুটপাত ও সড়কে বসছেন। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও জীবিকার তাগিদে আবারও ফিরে আসতে হয় তাদের। এটা বৈধ না, এখন অবৈধ না, এখন আল্লাহ বানাইছে আমাদের দুর্বল। সরকার তো আশ্বাস দিতেই থাকে, কত কিছু করবে, কিন্তু কিছুই তো করে না। আমাদের একটা পুনর্বাসন করে দেন। আচ্ছা, আমরা তো এখানে তো স্থায়ী নেই, এটা আমার বাপের সম্পদ না, আমরা যখন ইয়ে হবে আমরা চলে যাব। আপনাদের পুলিশ টুলিশ কি এখন কিছু বলে না? পুলিশ কিংবা সিটি কর্পোরেশন? না, এখন তো আমাদের তো কিছু বলে না ভাই। এই যে পলিথিন দিয়ে ইয়ে করছেন, এতে এই যে আমরা রাতে খুলে দেই ভাই, এটা সন্ধ্যার পর আমরা বিকাল হলে রোদ হলে খুলে দেই ভাই। এটা রোদের জন্য দিচ্ছে, রোজে তো আমরা সবাই আমার উপরে গাছের পাখির জন্য হাঁকা টাকা করে, এই জন্য আমরা সন্ধ্যা হলে। জি, লাস্ট কবে খুলছেন এটা? আমরা পার ডেই তো খুলে দিই, লাস্টের ফার্স্ট না, পার ডেই খুলে দিই, সন্ধ্যার পর হলে খুলে দিই। না, আগে আমরা দেখতাম যে ছোট্ট একটা চকি টকি নিয়ে, এখন কিন্তু বড় বড় একটা চকি, মানে মোটামুটি এখন মনে করছি রমজান মাসে বুঝে দিকে একটু বাড়াইতে পারো না, কিন্তু আগে মতো রাস্তাঘাট রাখেই মনে করছি ব্যবসা করতে হবে। আপনিও ব্যবসায়ী? একটু আগে যে বললেন ব্যবসায়ী না, বললাম যে আমার দোকানটার কথা বললাম, দোকানের কথা বললাম।
এটাই আপনার দোকান। সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি তার কতটুকু বাস্তবায়ন হয়? রাজধানীর মিরপুর 10 থেকে 1 পর্যন্ত পুরো সড়কের দুধারেই অসংখ্য অবৈধ ফুটপাত দখল করে আছে ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদ ও স্থানীয়দের মতে স্থায়ী সমাধান ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব। কার্যকর উদ্যোগ না নিলে রাজধানী এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট আর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বড় মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকেরা। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দিতে পারছেন না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল গ্রামের সাব্বির হোসেন এবার 3 একর জমিতে বোরো আবাদ করেছেন। জমিতে সেচ দিতে তিনি ডিজেল চালিত শ্যালো মেশিন ব্যবহার করেন। অন্যান্য বছরের তুলনায় ধানের চারা ভালো হলেও সময় মতো পানি দিতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এখানে 300% জমি আছে, ধানও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ডিজেলের অভাবে আছে ধানগুলো যে কেমন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, পানির সমস্যা দেখা দিচ্ছে। 2 দিন বাজারে গেছিলাম, লোকাল দোকান, ওরা তেল দিতে পারে নাই। এখন ডিজেলের জন্য আছে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। শুধু গোবরা এলাকার সাব্বির নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা একই সমস্যায় পড়েছেন। স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল 105 টাকায় পাওয়া যেত, এখন তা 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামও নেওয়া হচ্ছে। সারা বছর ব্লক করেছি, আমি যদি ব্লকের দান মাছ যায় তাহলে তো আমাকে খাওয়ার কিছু নেই সারা বছর। আমি 5 বিঘা জমিতে ধান চাষ করছি, এখন তো মনে করেন চৈত্র মাস, এখন যদি ডিজেলের দাম এভাবে বেশি থাকে তাহলে তো আমার প্রতি একদিন পর একদিন তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে। এখন মেশিন চালাতে গেলে ডিজেলের দাম যদি বেশি হয়, এটা আমাদের খুব দুর্যোগ হচ্ছে। তেল তো বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে যে তেল আমরা পাচ্ছি, দিন গেলি দেখা গেল যে 2 দিন 3 দিন ঘোরার পরে 1 লিটার বা 2 লিটার তেল আমাদের দিয়ে, সেই দাম ছিল 105 টাকা, এখন দাম 110 থেকে 15 টাকা। তারপরও তেল পাচ্ছি না, কবে তেল আসলে দেবো। আমাকে যদি বাঁচাতে হয় তাহলে এইভাবে বাঁচাতে হবে যে 1 লিটার 2 লিটার এনতে কিনতে একটু কম দামে কিনতে পারি, যাতে বাঁচতে পারি। আমরা সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, এই ক্ষেত কামার করেছি, এখন যে কষ্ট করে কিস্তিও দিতে হচ্ছে, লাস্টে যাই যাচ্ছে এই ধান পান যদি না হয় তাহলে আমরা কি খাই বাঁচবো, আর এই কিস্তি কিভাবে শুধাবো বলেন। কেউ বেশি দামে ডিজেল বিক্রি করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। সেই সাথে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস এই কর্মকর্তার। লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারীরা প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করছে। যদি ডিজেলের সংকট দ্রুত সমাধান না হয় তাহলে বড় মৌসুমে সেচ দিতে ব্যর্থতার কারণে তাদের ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কৃষকেরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। সংস্থাটি বলছে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়ার দেশগুলোতে, কারণ এই প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের বড় অংশই এই অঞ্চলে যায়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে বেশি প্রভাব এশিয়া মহাদেশে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে প্রণালীটি বন্ধ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ায়, কারণ এই জলপথ দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় 84% এশিয়ার দেশগুলোতে যায়। প্রতিবেদনে
ইউএনসিটিএডি বলেছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের ওপর পড়তে পারে। এতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট অপরিশোধিত তেলের 38% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের 29% তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও 19% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই যায়। ইউএনসিটিএডির বিশ্লেষণে আরও দেখা গেছে, বিশ্বের জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় 1/3 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নেবেন। তবে বিষয়টি নিয়ে ট্রাম্পের নিজ সমর্থক গোষ্ঠীর মধ্যেই বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং তার ঘোষিত আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে এই অবস্থান কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নেবেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিদেশি যুদ্ধে হস্তক্ষেপের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এই অবস্থান ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যেই বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে তার সমর্থক শিবিরের কিছু প্রভাবশালী সদস্য এই নীতিকে অত্যন্ত অজনপ্রিয় বলে মনে করছেন। তাদের দাবি, ট্রাম্প আসলে ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী কাজ করছেন এবং এটি আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরো বলেন, যখন ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এই বিষয়টি সামনে আনা হয়, তখন মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বাস্তবে এমন কোনো কার্যক্রম চলছিল না। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সময় বলেছিলেন, ওই কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে বিষয়টির এই দিকটি নিয়েও এখন অনেক প্রশ্ন উঠছে। এদিকে ট্রাম্পের মন্তব্যে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে এমন ইঙ্গিত দেওয়ার পর ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্য ও সামরিক বিশ্লেষকদের মন্তব্যে উদ্বেগ ও দুশ্চিন্তার আভাস পাওয়া যাচ্ছে। বাস্তবতা হলো, ইসরায়েল এখনো এই যুদ্ধে জয় পায়নি। ফলে এই মুহূর্তে যুদ্ধ শেষ হলে সেটি ইরানের জন্য ও হিজবুল্লাহর জন্য বিজয় হিসেবে দেখা যেতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বলে আসছে, ইরানের সরকার পতন না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের জন্য হুমকি থাকা বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। এজন্য তারা ইরানের সামরিক, পারমাণবিক ও তেল স্থাপনাগুলোর উপর বোমা বর্ষণ অব্যাহত রাখতে চায়। এদিকে ইসরায়েল ইরানের তেল স্থাপনাগুলোর ওপর হামলার পরিধিও বাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে কৌশলগতভাবে এটি ভুল দিকের পদক্ষেপ হতে পারে, কারণ এতে ইরানের জনগণ সরকারের পক্ষে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলেনি। পাকিস্তান খেললেও যেতে পারেনি সেমিফাইনালে। এবার হতাশা ছেড়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বিশ্বকাপের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের জন্যই তাই নতুন শুরু। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:15টায়। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান তাদের 15 সদস্যের দলে 6 জন অনভিষিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশ প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। বাংলাদেশের কোচিং স্টাফরা মনে করছেন, ব্যাটিং ও বোলিং উভয় ইনিংসের মধ্যভাগে আরও উন্নতির প্রয়োজন। সেই লক্ষ্যেই মিডল অর্ডারে নতুন সমন্বয় আনা হয়েছে, যেখানে দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতলেও আগের 2 সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাড়ছে দূষণের মাত্রা, স্বস্তির হাতির ঝিল এখন হুমকি। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয় ও দর্শনার্থীদের।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদীয় সভায় বসেছে বিরোধী দল। আলোচনায় ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়। নড়াইলের পাম্পে ডিজেল সংকটে বিপাকে কৃষকেরা। উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম। জাতিসংঘের সতর্কতা, বেশি প্রভাব পড়বে এশিয়ায়। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ। বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু, জয় পেতে মরিয়া দুই দলই। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।